আসসালামু আলাইকুম। আবারও একবার স্বাগত আমাদের রানা হোমিও হল এবং আরসিএফ টিভিতে। আমি ডাক্তার চায়না জামান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, রানা হোমিও হল, কুষ্টিয়া। আজকে একটি পেশেন্ট এসছে বরিশাল ঝালকাঠি থেকে। পেশেন্টটি বাচ্চা, 19 মাসের বাচ্চা। আজকের আলোচনার বিষয় ওই বাচ্চার কি কি সিমটম এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বাচ্চাটির বয়স হচ্ছে 19 মাস এবং বাচ্চা দুইটা যমজ বাচ্চা হয়েছে, মায়ের দুইটা যমজ বাচ্চা। তো স্বাভাবিকই যমজ বাচ্চা হলে বাচ্চার ওজন একটু কম হয়। একটা বাচ্চার ওজন 1 কেজি 600 গ্রাম এবং একটা বাচ্চার ওজন 1.5 কেজি। তো বাচ্চা যখন হয় তখন ওরা বাচ্চা হওয়ার পরে জিজ্ঞেস করেছে ডক্টরকে যে বাচ্চা কান্না করেছে কিনা। তো ডক্টর বলেছে যে কান্না করেছে। তো ওরা একটা বাচ্চার কান্না শুনেছে কিন্তু আরেকটি বাচ্চার কান্না শোনেনি, ওরা তাই বলল। তো বাচ্চার কান্না করেছে কিনা এটা শিওর হওয়া খুব জরুরি। বাচ্চা হওয়ার পরে অবশ্যই আপনারা ডক্টরকে জিজ্ঞেস করবেন যে বাচ্চা কান্না করেছিল কিনা। তো এই বাচ্চাটা কান্না করেনি সম্ভবত, ওরা বলছে, ডক্টর নাকি বলেছেন যে কান্না করেছে, কিন্তু ওরা বলছে যে একটা কান্না শুনেছে। তো তারপরে স্বাভাবিকই বাচ্চার ঘাড় শক্ত হতে থাকে 3 মাসের পর থেকে। 3 মাসের পরে বাচ্চার ঘাড় শক্ত হয়নি। 5 মাস 6 মাসে যখন বাচ্চা একটু একটু সাপোর্টে বসতে পারে তখনও বসতে পারেনি। তো এভাবে 1-2 মাস করে গড়িয়ে যায়, 19 মাস হয়ে গেছে। তো বাচ্চাটা এখন বসতে পারে না, ঘাড়টাও ঠিকঠাক স্টেবল হয়নি, বসতে পারে না, কোমরে কোনো বল নাই, দাঁড় করিয়ে দিলে পায়ে ভর দিচ্ছে না এবং পা দুইটা সমানভাবে পাততে পারছে না, পায়ের পাতার উপরে ভর করছে। তো এই সমস্যাগুলো বাচ্চার আছে এবং বাচ্চা দাঁড় করিয়ে দিলে সহজে বসতে চাচ্ছে না। এরকম বাচ্চাদের কিছু কিছু বাচ্চাদের আছে যারা বসাতে গেলে সহজে বসছে না, প্রচন্ড কান্নাকাটি করছে। তো এই বাচ্চাটাও এরকম, ওকে বসাতে গেলে বসছে না, খুব কান্নাকাটি করছে এবং পায়ের পেশিগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে, মাংসগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে, হাত দিলে বোঝা যাচ্ছে যে অনেক শক্ত। তো এই সমস্যাগুলো নিয়ে ওরা বরিশাল থেকে আমাদের কুষ্টিয়াতে আমাদের রানা হোমিও হলে ছুটে আসছেন আমাদের সাথে সরাসরি দেখা করে মেডিসিন নিবে বলে, ট্রিটমেন্ট নিবে বলে। তো বাচ্চাটা দেখলাম, আমরা ওকে ট্রিটমেন্ট দিলাম, মেডিসিন দিলাম। যখন আপনাদের বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের অনেক কেয়ারিং এর প্রয়োজন এবং যতটা সম্ভব মেডিসিন থেকে দূরে থাকা জরুরি। এবং আমাদের ট্রিটমেন্টে যেসব মায়ের বাচ্চা হয় তারা কিন্তু আল্লাহর রহমতে বাচ্চা হলে খুব সুস্থ এবং হেলদি বাচ্চা হয় এবং তারা সময়ের মধ্যেই সবকিছু গ্রো করে। তো যখন আপনাদের পেটে থাকতে বিভিন্ন ধরনের মেডিসিন যায় বা অনেক সমস্যা ফেস করতে হয় বা মেন্টালি ডিপ্রেসড থাকেন, তখন হওয়ার পরে ডেলিভারি পেন উঠলেই কিন্তু আপনারা যদি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে অবশ্যই সেটা হসপিটালে যেয়ে করবেন। যদি নর্মাল ডেলিভারি করার চেষ্টা করেন তাহলে সেটা বাসায় না করে, কোনো দায়ের হাতে না করে অবশ্যই কোনো ডক্টরের কাছে যান। তো যখন আপনাদের পেন উঠবে, খুব ওয়েট না করে তাড়াতাড়ি যতটা সম্ভব, যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে অবশ্যই সিজারের পথ বেছে নিতে হবে। কারণ এখন এই ধরনের বাচ্চাগুলো যারা আমরা দেখছি, যে বাচ্চাগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আসছে সরাসরি বা অনলাইনে ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের দেখছি যে পেন ওঠার পরে অনেকক্ষণ ওয়েট করে নর্মাল ডেলিভারির জন্য। তখনই কিন্তু এই ইনসিডেন্টটা হয়ে যায় যে পেন উঠেছে, দেরি করেছে, তারপরে কিন্তু সে সিজার করেছে কিন্তু ততক্ষণে বাচ্চাটা ভাবসে গেছে। তো সিজার করার পরে বাচ্চাটা যেহেতু তার ভেতরে সে অনেক ফাইট করেছে বাইরে আসার জন্য, অনেক সময় তার লস হয়ে গিয়েছে, বাইরে আসার পরে সে কিন্তু হাঁপিয়ে গিয়েছে, কাঁদতে তার দেরি হয়। তো সাথে সাথে কান্না করেছে কিনা এটা অবশ্যই আপনারা ইনশিওর হয়ে নেবেন। তো এই বাচ্চারা কয়েকদিন পরে ওর খিচুড়ি হয় এবং
জন্ডিসও হয় সাথে। এসব বাচ্চাদের কিন্তু খিঁচুনি হয় এবং জন্ডিস হলে অনেকের ফটোথেরাপি দিতে হয়। ফটোথেরাপির ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ফটোথেরাপি দিবেন। তো এই বাচ্চাটার ফটোথেরাপি দেয়া লাগেনি, কিন্তু জন্ডিস হয়েছে, সাথে খিঁচুনিও ছিল। তো এখন যেটা হয়েছে, বাচ্চা দাঁড়াতে তো পারছে না বললামই। তো আমরা যথাসাধ্য আমাদের যেভাবে আমরা এই বাচ্চাগুলোকে ট্রিট করে থাকি, ট্রিটমেন্ট দেয়া হলো। তো ওরা ফিরে গেল বরিশাল। তো আপনাদের কাছে এটাই বলবো যে যারা যেসব মায়েদের পেটে বাচ্চা আছে, গর্ভকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, অবশ্যই অনেক কেয়ারিং এর মধ্যে থাকবেন এবং তার মেন্টালি অনেক ফ্রেশ থাকতে হবে। কারণ মা যদি ডিপ্রেস থাকে, সেই ইফেক্টটা বাচ্চার উপরে পড়ে। এবং বাচ্চা হওয়ার পরে যে বিষয়গুলো অনেক কেয়ারের সাথে দেখতে হয়, সেগুলো আপনারা খেয়াল করবেন। এবং এই সমস্যা হওয়ার সাথে সাথে যখনই দেখবেন আপনাদের বাচ্চা 3 মাসের পরে কেন ঘাড়টা সোজা করছে না, এগুলো কিন্তু খুব সিনসিয়ারলি নেবেন, এগুলো অবহেলা করবেন না। আসলে এই বাচ্চাটারও বাসায় বলেছে যে আস্তে আস্তে হয়ে যাবে। একটা বাচ্চা কিন্তু জমজ, যেহেতু ওরা দুইটা, একটা বাচ্চা ঠিক আছে, কিন্তু এর সমস্যা হয়েছে। তো অনেক মায়েরা বা ফ্যামিলির লোকজন বলে যে এর গ্রোথ স্লো, আস্তে আস্তে হয়ে যাবে, টেনশনের কিছু নাই। কিন্তু অবশ্যই একটা বাচ্চার জীবন অবশ্যই টেনশনের। আপনারা এই বিষয়গুলোকে অবহেলা করবেন না, অবশ্যই সিনসিয়ারলি নেন। কি হয়েছে, কেন ও ঘাড় শক্ত হচ্ছে না, কোমর শক্ত হচ্ছে না, হামাগুড়ি দিচ্ছে না, বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, সাপোর্টে পা আগাচ্ছে না, এই বিষয়গুলো আপনারা সিনসিয়ারলি নেবেন। এবং এই সমস্যা যাদের বাচ্চার আছে, তারা অবশ্যই আমাদের রানা হোমিও হলে যোগাযোগ করবেন। আমাদের অসংখ্য বাচ্চা আল্লাহর রহমতে আমাদের ট্রিটমেন্টে আছে এবং অনেকেই সুস্থ জীবনযাপন করছে। তো আপনারা দেরি না করে বাচ্চার এই বিষয়গুলো একদমই অবহেলা না করে অভিজ্ঞ ডাক্তার যারা এই বিষয়ে ট্রিটমেন্ট করে থাকেন তাদের সাথে পরামর্শ করুন এবং অবশ্যই ট্রিটমেন্ট নিন। অ্যাটলিস্ট কনসাল্ট করুন যে কেন আমার বাচ্চা 3 মাস, 5 মাস, 7 মাস, 9 মাস হয়ে যাচ্ছে, কেন ওর প্রপারলি গ্রোথ হচ্ছে না। এই বিষয়গুলো অবশ্যই আপনারা কনসাল্ট করুন। বসে না থেকে বাচ্চা প্রাকৃতিকভাবে ন্যাচারালি ওর বেড়ে উঠবে বা ওর গ্রোথ গুলো হবে, এই আশায় না থেকে আপনারা অবশ্যই কনসাল্ট করুন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা যারা দূরে আছেন, আসতে পারছেন না, তারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করুন। যারা দূর থেকেও আসতে চান, অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন। আমাদের চেম্বারের অ্যাড্রেস স্ক্রিনে দেয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।